নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁঠে ঠিক সকাল 8টা মতো। এরই মাঝে সংসারের সমস্ত আশিবাসি কাজকর্ম হয়ে গেছে। তারপরে ডোডোকে মুখ ধুয়ে একটু হরলিক্স গুলে খাইয়ে দিচ্ছি। এবারে ওকে খাওয়ানোর পর বই নিয়ে বসাবো। আর ও দেখেছো এই হরলিক্স খেতে গেলে কেমন করে, ওকে যেন তো কখনোই আমি বলি না এটা হরলিক্স, ওকে সবসময় বলি দুধ চা। কেন জানো তো, যদি হরলিক্স বলি বলবে আমি হরলিক্স খাবো না, ভালো লাগে না। তাই দুধ চা বলে ও বেশ মজা করে খেয়ে নেয়। ও না একবার দুবার বাড়িতে চা ট্রাই করেছে, তবে আমি কখনোই দিইনি, ওর ঠাম্মা দাদুর কাছেই খেয়েছে। তাই ওর চায়ের টেস্টটা না ভীষণভাবে জানে যে কোন চাটা কীরকম খেতে হয়। তার জন্যই জানো তো এই হরলিক্সটাকে ওকে বলি দুধ চা। আর এটা বললে ও বেশ আনন্দ করে খেয়ে নেয়। সকাল থেকে বেশ গরম পড়েছে আজকে, কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপর ছেলেকে খাওয়ানো শুরু করে দিলাম। ওকে খাইয়ে বই পড়িয়ে আমি কিন্তু এই দেখো বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। তবে জানো তো সকাল সকাল আজকে সকলেই উঠে গেছে, সেই কারণে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করতে চলে আসতে পারলাম। নাহলে আমি বিছানা পরিষ্কার করি ওই 8:30 9টার দিকে। তবে ডোডোকে ওই যে বই নিয়ে বসিয়েছিলাম, বেশিক্ষণ পড়তে চায় না জানো, 20 থেকে 25 মিনিট মতো পড়ে, তারপরেই কিন্তু ও উঠে চলে যায়। সেই কারণে জানো তো ওকে পড়ানোর পরই প্রত্যেক দিন আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর বিছানা পরিষ্কার করতে গেলে হাতে একটু সময় তো রাখতেই হবে, নাহলে কিন্তু হয় না। ওদিক দিয়ে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর এদিক দিয়ে কালকেই ব্লাউজ তার সাথে সায়াটা ছিল, এগুলোকে ভাঁজ করে আর আলমারিতে জায়গা মতো রাখা হয়নি। কারণ হলো একটাই, কারণ এই যে সায়া এবং ব্লাউজ শোকায়নি জানো তো, সেই কারণে সারা রাত ফ্যানের হাওয়ায় রেখেছিলাম। আর সকালবেলা হতেই দেখি বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। তাই ব্লাউজটা আগে ভাঁজ করে নিলাম, তারপরে কিন্তু সায়াটাও ভাঁজ করে নেব। আর জানো তো এই নতুন সায়াগুলো যখন মার দেওয়া থাকে না, ভাঁজ করতে গেলে এত ভালো লাগে কি বলবো। নিজেকে আর হাত দিয়ে টান টান করতে হয় না, নিজের থেকে বেশ সুন্দরভাবে টান টান হয়ে যায়। আর এই যে আমরা ব্লগাররাই জানি প্রত্যেক দিন আমাদের সংসারের কাজের সাথে সাথে এই কাজটা কতবার করতে হয়। আজকে ভাবলাম প্রত্যেক দিনই তো ক্যামেরার পিছনে করি, তোমাদের সামনে আজ একটু করি। স্ট্যান্ডটাকে যখন যেমন সাইজে শ্যুট করতে হয় তখন সেরকম করে নিতে হয়। এই যে এতক্ষণ ছোট করে করা ছিল, এখন কিন্তু স্ট্যান্ডটাকে পুরো লম্বাভাবে ওর শেপে দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে ভাতটা রান্না হয়ে গেছে। শাশুড়ি মা সকালে রান্নাটি করেন, উনি সকালে রান্না করেছেন আলু সিদ্ধ ভাত, তার সাথে ঘরে কিছুটা ভেন্ডি পড়েছিল, ওই ভেন্ডিগুলোকে একটু ভাজা করেছেন। আজকে সকালে এগুলোই খাওয়া দাওয়াই ছিল। তবে থালাটা ঘরে নিয়ে চলে আসলাম, তার সাথে ভাতের হাঁড়িটা তো আগেই ঘরে এনে দিয়েছি। তো এই দিক দিয়ে ডোডোর বাবাকে প্রথমে ভাতটা বেড়ে দেব, ও গরম গরম ভাত খেতে পারে না, তার সাথে এখন গরমকাল তো সেই কারণে আরোই পারে না। তার জন্যই যেন আমি ভাতের হাঁড়িটা আগে ভাগে ঘরে আনি, আনার পর কিন্তু ভাতটা বেড়ে নিই। তারপরে দেখো ডোডোর ভাতও বেড়ে নিচ্ছি, তার সাথে আমারও। আমিও ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি কিন্তু আলুগুলো মেখে নেবো। আর ভাতটা এক্ষুনি হলো, ঘরে আনাতে এতটাই গরম কি বলবো, সেই কারণে আলুগুলো আর হাতে করে ভাঙতে পারছিলাম না, এই হাতা দিয়েই কিন্তু আলুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। আর সকালবেলা জানো তো আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে তার সাথেই ওই যে ভেন্ডি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি শাশুড়ি মাকে বললাম ভেন্ডি ভাজার জন্য একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে। এই রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভাল লাগে জানো। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু আলুটাকে একটু বেশি করেই ভালো করে মেখে নিচ্ছি। আর জানো তো এই পেঁয়াজ ভাজা ছাড়া না খেতেই পারি না, পেঁয়াজ ভাজা হলে বেশ ভাল লাগে। আলুগুলো ভীষণ গরম ছিল, হাতার সাহায্যে ভেঙে নেওয়াতে আলুগুলো না বেশ সুন্দরভাবে আধা ভাঙা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভালো করে চটকে মেখে নেব। তবে প্রত্যেক দিনের মতো আজকেও ডোডোর বাবাকে ভাত দিলাম, তারপর নিজেও খেতে বসে পড়লাম। কেন জানো তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর কিন্তু ডোডোকে হাতে একটু সময় নিয়ে খাওয়াই।
আর ওদিক দিয়ে আমার শাশুড়ি মাও কিন্তু তারপরে বসে পড়েন। আর জানো তো একটু বেলা হতে বেশ আকাশের চমকটা বদলে গেল, ভীষণভাবে হাওয়া হচ্ছিল আকাশের মধ্যে। তাই জানো তো কি সুন্দর লাগছিল ওয়েদারটায়, আমি একটু এদিকে চলে আসলাম। প্রত্যেক দিন এই গরমের মধ্যে জানো তো সংসারের কাজ, তার সাথে ছেলেকে সামলানো, তার সাথে এই মাটির উনানে রান্না করতে হয়। এগুলো আমরা গ্রামের বউরাই জানি যে কতটা কষ্টকর। তার সাথে খোলা আকাশের নিচে বাসন মাজা, কাপড় কাচা, এগুলো তো রয়েই গেছে। এগুলো করতে ভীষণ কষ্ট হয় জানো। আজকে একটু আবহাওয়াটা পাল্টানোতে ভাল লাগলো। আর এই যে গাছগুলো দেখাচ্ছি, এগুলো হলো মেটে আলু গাছ। আর এই গাছগুলোর নিচে এইগুলো কী যে হয়েছে বুঝতে পারছি না, ব্যাঙের ছাতা না মাশরুম কে জানে বাবা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে এসে বলো তো, ওটা মাশরুম ছিল নাকি ব্যাঙের ছাতা ছিল। আর এই যে মাঠের ধারে গাছটি আছে, আম গাছ, বেশ আম ধরেছে। আগের বছর গাছটিতে 2-3টে মতো আম ধরেছিল, তবে তার মধ্যে একটা আম পোকায় খেয়ে নিয়েছিল, আর একটা আম আমি পেড়ে নীল ঠাকুরের জন্য পুজোতে দিতে গেছিলাম। তো এবার আর যাইনি, ডোডোর বাবার শরীরটা খারাপ ছিল, সেই কারণে যাওয়া হয়নি। তো এবার দেখো গাছে আমগুলো ঝুলে রয়েছে, দেখে কি ভালো লাগছে তাই না। এই গাছগুলো যখন আমের মুকুল আসে ভর্তি হয়ে থাকে, তারপরে যেন তো সমস্ত আমগুলো পড়ে যায়, ওই 1-2 করে আম টিকে থাকে। এতে করে কিন্তু ভীষণ ভাল লাগে যেন আমগুলো দেখতে। আর আমগুলোকে হাত দিয়ে যখন ধরছি কি যে আনন্দ লাগছে কি বলবো। এই অনুভূতিগুলো বলে বোঝানোর মতো নয়। আমরা গ্রামের মেয়ে বউ বা যারা থাকে তারাই জানে। এদিক দিয়ে সকালের খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে। ডোডো এখন খেলা করছে, ওর বাবা কাজে যাওয়ার জন্য রওনা দিচ্ছে, আর শাশুড়িমা একটু সবজিপাতিগুলো কেটে দিচ্ছেন আজকে রান্না বান্না করার জন্য। আর এদিক দিয়ে আমি কিন্তু সকালের সমস্ত খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে মাজা ধোয়া করতে। আর বাসনপত্রগুলো মাজা ধোয়া হলেই ওদিক দিয়ে যাব রান্নাবান্না বসাতে। তবে আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। সকালে যেহেতু ভেন্ডি ভাজা হয়েছে একটু আছে, তাই জানো তো একটু কুমড়ো ভাজা করব, তার সাথে করব পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব আম দিয়ে ডাল। এই যে সময়টা চলছে, এই সময়টায় যেন গাছ থেকে আম টুপটাপ সারাদিন পড়তেই থাকে। আমগুলোকে দেখে বড্ড মায়া হয়, ভাবি আমগুলো টক করলে সকলে খেতে চায় না, তবে আম ডাল করলে বেশ সকলে মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নেয়। আর গরমকালে তো একটু টক খাওয়া ভালোই। যাই হোক, ওদিক দিয়ে বাসনপত্রগুলো মাজা হলো, এদিক দিয়ে ভাতটা টকবকিয়ে ফুটতে লেগেছে, তাই একটু নেড়ে দিচ্ছি। জানো তো এই ছোট হাঁড়িতে প্রায় 1 কেজি মতো চাল বসাই প্রত্যেক দিন ভাত করার জন্য। তবে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নাই। ভাবছি কদিন ধরে হাঁড়ি কিনবো, এই হাঁড়িওয়ালা যেই দাদা আছে সেই দাদা এখন আর আসছেই না। আর ওই দিক দিয়ে আমি রান্না বসিয়েছি, এদিক দিয়ে খড়ি শেষ হয়ে গেছে, নিতে এসেছি। আর টোটোর কাণ্ড বোঝো, কাণ্ড, ও কি করে বেড়াচ্ছে এই বালতিটাকে নিয়ে। তবে ওই হাতে বালতিটা পেয়েছে বলে আমি ভেবেই নিয়েছি বালতিটার আজই হলো শেষ দিন। কারণ কি বলতো, ছোট বাচ্চা তো, ওরা যখন যেটা পায় সেটা নিয়ে খেলায় মত্ত থাকে। ওদিক দিয়ে একরকম করলো, এখন আবার এই যে একরকম করছে। এগুলো দেখতে ভীষণ ভাল লাগে, আর বাড়ির সকলেই বেশ আনন্দ করি। তাই আপনাদের সকলকে ওর কাহিনিগুলো একটু দেখালাম। যাই হোক, এই দিক দিয়ে দেখো আমার কিন্তু এরই মধ্যে ভাত নেমে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা দেখবে যদি একটু ভালো করে ভাজা হয় না, তরকারির স্বাদটাও একটু বেড়ে যায়। তবে জানো তো পটলটা যদি কাঁচা কাঁচা থাকে, শক্ত থাকে ঝোলের মধ্যে, তখন আবার ভাল লাগে না। তাই আমি যখনই পটল আলু রান্না করি তখনই একটুখানি নুন হলুদ মাখিয়ে আলাদা করে আগে পটলটাকে ভেজে নিই। এতে করে মশলা কষানোর সময় মশলাটিও ভালোভাবে ভিতরে ঢোকে, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। আনন্দ এদিক দিয়ে রান্না বসিয়েছি, আর ওই দিক দিয়ে আমাদের বাড়িতে এই যে এতগুলো কাঠি জমা হয়েছিল, আর এই ঠাকুমাই কিন্তু কিনতে আসেন, তাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ঠাকুমা প্রত্যেক দিন কত কষ্ট করে পাড়ায় পাড়ায় বেরিয়ে কাঠি কেনেন। দেখেন তো, আমাদের বাড়ি থেকে আজকে 8 কেজি মতো কাঠি কিনেছেন। দাম হয়েছিল মনে হয় ওই 290 টাকা মতো। তবে আমি সঠিক জানি না, যেটুকু জানি সেটুকুই বললাম। আর কাঠিগুলো দেখেন কতটা লম্বা। তবে এই কাঠিগুলো আমিও কখনো বের করি, আবার কখনো শ্বশুরমশাই।
আজকে বিকেলের ওয়েদারটা এতটাই সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, রোদ্দুর নাই, নাই ঘাম, নাই গরম, কী যে ভালো লাগছে। তার সাথে কোকিলের ডাক, অসম্ভব সুন্দর। এরকম বিকেল খুবই কম পাওয়া যায় এই সময়। আর আমি এই মাঠের ধারটায় আসলে পরেই চোখটা যেন জুড়িয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ হয়ে আছে, আম গাছে আম ঝুলছে, বাচ্চারা এসে খেলা করছে, তার সাথে গাছগুলো কতটা বড় হলো সেই সব দেখার তো একটা নেশা রয়েই গেছে। চলো, প্রত্যেক দিন তো আমিই দেখি, আজকে তোমাদেরকেও দেখাই কেমন কি গাছগুলো বড় হলো। দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া। এই দেখো, এগুলো হলো শশা গাছ। গাছগুলো কতটা বড় হয়েছে দেখেছো? এই যে আরেকটা গাছ, এই যে এরকমভাবে এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, পুরো গাছগুলোই হলো শশা গাছ। কি যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর ওইদিকে রয়েছে পাট, তার সাথে তুলছি। আমাদের এক প্রতিবেশী দিদি বিকালবেলা চললো মাঠের শাক তুলতে। তাই দিদি একটু লজ্জা পাচ্ছিল, বলছিল তুলো না আমাকে। তবে আমি দিদিকে এটাই বললাম যে তোমাকে বোঝা যাচ্ছে না, আমি যে ভিডিওটা শ্যুট নিচ্ছি তোমাকে চেনাই যাচ্ছে না। দিদি তাই হাসছিল আর কি, এটুকুই। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিতে এসছি। আর সন্ধ্যা দেওয়ার সময় টোটো ঘুমোচ্ছে, এখনও অবধি ও ওঠেনি। ও যখন ঘুমায় না, বাড়িটা এত শান্ত হয়ে থাকে কি বলবো। বাড়ির সকলেই বলে কখন উঠবে, কারণ কি বলো তো, ওই যে ওর চঞ্চলতাটাকে বাড়ির সকলে মিস করে। সেই কারণে জানো তো, ঘুমালে পুরো বাড়িটাই যেন একেবারে স্তব্ধ হয়ে যায়। যাই হোক, চলো, সন্ধ্যা তো হয়েই গেল, সন্ধ্যা বাতিটাও দেখিয়ে দিই। তারপরে কিন্তু আমি যাব ঘরে, ডোডোকে ডাকার চেষ্টা করব। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করতে এসেছি, ডোডোকে খাইয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। আজকে রাতে ডোডোর বাবা কাজের থেকে আসার সময় নিয়ে এসেছিলো একটু চিকেন চপ, আর সকালকার পটল আলুর তরকারি ছিল, ওই দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হলো। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও দেখা হবে একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আজকের মতো আসি, আবারও আসছি অন্য দিন।